হ্যালো বন্ধুরা, বুক এক্সপ্লোরারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জোসেফ মার্ফির লেখা বিলিভ ইন ইয়োরসেলফ বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি। আশিস সবসময় উচ্চাকাঙ্ক্ষী ছিল, কিন্তু তার জীবনে আত্মবিশ্বাস সবসময় তার আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলত। একটি সুপরিচিত ব্যাংকের ম্যানেজার পদে পৌঁছানোর পরেও তার মনে হতো যে সে আরও ভালো করতে পারত, যদি তার আরও কিছুটা আত্মবিশ্বাস থাকত। একদিন অফিসের পর যখন সে তার প্রিয় চা দোকানে বসেছিল, সে একটি পুরনো বই দেখতে পেল, যা একজন বন্ধু তাকে কয়েক মাস আগে দিয়েছিল, জোসেফ মার্ফির বিলিভ ইন ইয়োরসেলফ। সে এটি কখনো ভালোভাবে পড়েনি, কিন্তু সেদিন কিছু ভিন্ন অনুভব হল। সে বইটি খুলল এবং প্রথম অধ্যায় পড়তে শুরু করল, দ্য পাওয়ার অফ সেলফ বিলিফ, আনলিশ ইয়োর পটেনশিয়াল। প্রথম কয়েকটি অনুচ্ছেদেই আশিস বুঝতে পারল যে তার জীবনের সবচেয়ে বড় সমস্যা এটাই ছিল, তার নিজের ওপর ভরসা ছিল না। সে নিজেকে ছোট করে দেখত। যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতে হতো, সে নেতিবাচক সম্ভাবনাগুলো ভেবে পিছিয়ে আসত। এই বইটিতে লেখা ছিল যে যদি একজন মানুষের নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে সে যে কোনো কঠিন সমস্যা পার করতে পারে। সন্দেহ একটি অদৃশ্য দেয়াল যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। আশিসের মনে অতীতের অনেক ঘটনা ঘুরপাক খেতে লাগল। তার মনে পড়ল যখন সে এমবিএর সময় একটি বড় কর্পোরেট চাকরির জন্য আবেদন করার কথা ভেবেছিল, কিন্তু সে নিজেকে বোঝানো যে সে সেই স্তরে পৌঁছাতে পারবে না। তারপর যখন সে ব্যাংকে উচ্চতর পদের জন্য সুযোগ পেল, তখনও সে নিজেকে পিছিয়ে নিল। ভেবেছিল যে অন্যেরা তার চেয়ে বেশি সক্ষম হবে। সেই রাতে সে বাড়ি এসে অনেকক্ষণ ধরে বইটির প্রথম অধ্যায়টি পুনরায় পড়তে থাকল। প্রতিটি লাইন যেন তার জন্যই লেখা হয়েছিল। তাতে একটি বাক্য লেখা ছিল, আপনার অজানো মন আপনি যা বলেন তা গ্রহণ করে, তাই তাকে বলুন যে আপনি সক্ষম, শক্তিশালী এবং অপ্রতিরোধ্য। আশিস ভাবল, আমি কি সত্যি আমার অবচেতন মনকে নেতিবাচক কথাই দিয়ে এসেছি? আমার চিন্তাভাবনাই কি আমাকে আটকে রেখেছে? পরের দিন যখন সে ব্যাংকে পৌঁছাল, তার দল তাকে একটি নতুন প্রকল্পের কথা জানাল, একটি নতুন ঋণ প্রকল্প, যেখানে তাকে নেতৃত্ব দিতে হবে। এটি একটি বিশাল সুযোগ ছিল, কিন্তু একই সাথে ঝুঁকিও ছিল। তার প্রথম প্রতিক্রিয়া সেই পুরনো ছিল, নার্ভাসনেস, সন্দেহ, ব্যর্থতার ভয়। কিন্তু তারপর তার বইয়ের কথা মনে পড়ল, যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন, তাহলে আপনি ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। সে আয়নায় নিজেকে দেখল এবং একটি নতুন পরীক্ষা করার কথা ভাবল। সে তার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, আমি যোগ্য, আমি এটা করতে পারি, আমি একজন মহান নেতা। প্রথমবার তার কিছুটা অদ্ভুত লাগল, কিন্তু আশ্চর্যজনকভাবে এক অদ্ভুত আত্মবিশ্বাসও অনুভব হল। সে ভাবল, যদি আমার সারা জীবন সন্দেহে কেটে যেতে পারে, তাহলে কয়েক সপ্তাহ ধরে নিজেকে ইতিবাচক প্রতিজ্ঞা দিয়ে দেখতে এত কঠিন কি আছে? মিটিংয়ের সময় সে প্রথমবার দ্বিধা ছাড়াই তার ধারণাগুলো পেশ করল। তার দলে তার অন্তর্দৃষ্টি পছন্দ হল, এবং উচ্চ ব্যবস্থাপনা তাকে এই প্রকল্পের নেতা বানিয়ে দিল। এই প্রথমবার সে নিজেকে পিছিয়ে রাখেনি, এবং সে অনুভব করল যে তার ভয়ে কেবল একটি বিভ্রাম ছিল। পরের কয়েক সপ্তাহ আশিস নিজের উপর বিশ্বাস গড়ে তোলার জন্য ছোট ছোট পদক্ষেপ নিল। সে প্রতিদিন সকালে নিজেকে ইতিবাচক প্রতিজ্ঞা দিতে শুরু করল। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসত, সে সেটিকে প্রতিস্থাপন করত, আমি যথেষ্ট নই, আমি শিখছি এবং প্রতিদিন উন্নতি করছি। যদি আমি ব্যর্থ হই, প্রতিটি ব্যর্থতা সাফল্যের দিকে একটি পদক্ষেপ মাত্র। ধীরে ধীরে সে পরিবর্তন দেখতে পেল। তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। যে লোকেরা আগে তার দ্বিধা লক্ষ্য করত, তাকে তার দৃঢ়তার প্রশংসা করতে লাগল। এমনকি ব্যাংকের সিনিয়র কর্মকর্তারাও তার নেতৃত্ব দক্ষতা লক্ষ্য করল। একদিন যখন সে তার কেবিনে ছিল, তার এক কলিগ রোহিত তার কাছে এলো। স্যার, আমি আপনার সাথে কিছু আলোচনা করতে চাইছিলাম। রোহিত কিছুটা ইতস্তত করে বলল, অবশ্যই, বলো। স্যার, আমার মনে হয় আমি এই ব্যাংকে বেশি উন্নতি করতে পারব না। আমার নিজের ওপর ভরসা নেই যে আমি সিনিয়র পদ সামলাতে পারব। আশিসের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সে হালকা হেসে জিজ্ঞাসা করল, তুমি কি কখনো ভেবেছ যে হয়তো এটা তোমার বিশ্বাস ব্যবস্থার সমস্যা হতে পারে? মানে কি? তুমি কি কখনো নিজেকে বলেছ যে তুমি সক্ষম, যে তুমি এই পদটি সামলাতে পারো? রোহিত নেতিবাচকভাবে মাথা নাড়ল। আশিস তার বইয়ের প্রথম শিক্ষাটি তাকে শোনাল, তোমার বিশ্বাস তোমার বাস্তবতাকে আকার দেয়। যদি তুমি নিজেকে বলো যে তুমি পারবে না, তাহলে তোমার মন সেটাই মেনে নেবে। কিন্তু যদি তুমি নিজেকে বলো যে তুমি পারবে, তাহলে তোমার মন সেই অনুযায়ী আচরণ করবে। রোহিত কিছুটা সন্দেহ নিয়ে মাথা নাড়ল, কিন্তু তার চোখে কৌতূহল ছিল। 1 সপ্তাহের জন্য এটা চেষ্টা করো, আশিস বলল। প্রতিদিন সকালে আয়নায় দেখো এবং নিজেকে বলো, আমি সক্ষম, আমি উন্নতি করছি, আমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
শুধু 1 সপ্তাহ করে দেখো এবং তারপর বলো যে কোনো পার্থক্য হয়েছে কিনা। রোহিত চেষ্টা করার প্রতিশ্রুতি দিল। আশিস যখন তার কেবিনে ফিরে এলো, সে বুঝতে পারল যে মাত্র কয়েক সপ্তাহ আগে যে লোকটি নিজেই সন্দেহে ভুগছিল, এখন সে অন্য কাউকে আত্মবিশ্বাসের কথা শেখাচ্ছে। এই রূপান্তর এত মসৃণভাবে হয়েছিল যে সে নিজেও বুঝতে পারেনি। সে হাসল এবং তার ডেস্কে রাখা বিলিভ ইন ইয়োরসেলফ বইটির দিকে তাকাল। হয়তো এটা কেবল শুরু। আশিস এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করছিল। সে অনুভব করল যে যখন সে নিজের ওপর বিশ্বাস করতে শুরু করল, তখন সবকিছু নিজে থেকেই ঠিক হতে শুরু করল। যখন সে অফিস থেকে বাড়ি ফিরল, সে আবার বিলিভ ইন ইয়োরসেলফ বইটি খুলল। পরের অধ্যায়ে সে একটা নতুন জিনিস পড়ল, অ্যাফার্মেশনস। এতে লেখা ছিল যে আমাদের অবচেতন মনের ওপর আমাদের খুব কম নিয়ন্ত্রণ থাকে, কিন্তু অ্যাফার্মেশনস হলো একটা উপায় যার মাধ্যমে আমরা এটিকে রিপ্রোগ্রাম করতে পারি। মার্ফি লিখেছিলেন যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 3 থেকে 5 মিনিট অ্যাফার্মেশনস বলে এবং এটি সকালে এবং সন্ধ্যায় পুনরাবৃত্তি করে, তাহলে ধীরে ধীরে তার অবচেতন মন এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। আশিস ভাবল, এটা কি সত্যিই কাজ করতে পারে? তার মনে হল, চেষ্টা করে দেখতে কি ক্ষতি। সে আয়নার পাশে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি আত্মবিশ্বাসী, আমি সক্ষম, আমি একজন মহান নেতা। প্রথমবার তার কিছুটা অদ্ভুত লাগল, কিন্তু আশ্চর্যজনকভাবে এক অদ্ভুত আত্মবিশ্বাসও অনুভব হল। সে ভাবল, যদি আমার সারা জীবন সন্দেহে কেটে যেতে পারে, তাহলে কয়েক সপ্তাহ ধরে নিজেকে ইতিবাচক প্রতিজ্ঞা দিয়ে দেখতে এত কঠিন কি আছে। পরের দিন সকালে সে অ্যাফার্মেশনস পুনরাবৃত্তি করল। তারপর অফিসে যাবার আগেও প্রথম 2-3 দিন তার বেশি পার্থক্য অনুভব হয়নি, কিন্তু চতুর্থ দিন কিছু অদ্ভুত ঘটল। ব্যাংকে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। উচ্চ ব্যবস্থাপনা চাইছিল যে ঋণ অনুমোদনের প্রক্রিয়াকে আরও সরল করা হোক। আলোচনার সময় যখন সমাধান চাওয়া হল, তখন প্রথমে আশিস ইতস্তত করতে লাগল, কিন্তু তখনই তার অ্যাফার্মেশনস মনে পড়ল। আমি একজন মহান নেতা, আমার ধারণাগুলো মূল্যবান। সে ইতস্তত করে তার ধারণা দিল। আশ্চর্যজনকভাবে সবাই তার ধারণা পছন্দ করল। সিনিয়র এক্সিকিউটিভরাও তার কথাগুলো গুরুত্ব সহকারে নিল, এবং মিটিংয়ের পর তার বস তাকে প্রশংসাও করলেন। সে বুঝতে পারল যে অ্যাফার্মেশনস কেবল শব্দ ছিল না। যখন সে তার মনে নিজেকে সক্ষম বলে বিশ্বাস করতে শুরু করল, তখন তার ব্যবহারও সেভাবে পরিবর্তিত হতে লাগল। একদিন যখন সে রাতে বইটে পড়ছিল, সে আরও একটি আকর্ষণীয় বিষয় পড়ল। অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে যখন আমরা ঘুমাতে যাই। এর মানে ছিল যে যদি ঘুমানোর ঠিক আগে অ্যাফার্মেশনস পুনরাবৃত্তি করা হয়, তাহলে তাদের প্রভাব আরও গভীর হতে পারে। সেই রাতে আশিস বিছানায় যাবার আগে অ্যাফার্মেশনস বলল। সে তার চোখ বন্ধ করল এবং কল্পনা করল যে সে একজন সফল নেতা, তার দল তাকে সম্মান করে এবং সে প্রতিটি চ্যালেঞ্জকে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করে। ধীরে ধীরে এই অভ্যেসটি তার অভ্যেসে পরিণত হল। এখন অ্যাফার্মেশনস তার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গিয়েছিল। সকালে উঠেই প্রথম কাজ ছিল নিজেকে ইতিবাচক কথা বলা। একদিন অফিসে রোহিত আবার তার কাছে এলো। স্যার, আমি আপনার বলা কথাটি চেষ্টা করেছি। রোহিত কিছুটা ইতস্তত করে বলল, এবং কোনো পার্থক্য হয়েছে? হ্যাঁ স্যার, প্রথমে খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু যখন আমি 1 সপ্তাহ ধরে অ্যাফার্মেশনস বললাম, তখন আমার আত্মবিশ্বাস বাড়তে লাগল। যখনই কোনো সন্দেহ আসত, আমি আমার অ্যাফার্মেশনস মনে করতাম। আশিস হাসল। সে রোহিতের চোখে সেই আত্মবিশ্বাস দেখল যা আগে ছিল না। দেখো, আমাদের শব্দ আমাদের মনকে আকার দেয়, আশিস বলল। যদি আমরা নিজেদেরকে নেতিবাচক কথা বলি, তাহলে আমাদের অবচেতন মন সেটিকে সত্য বলে বিশ্বাস করবে। কিন্তু যদি আমরা নিজেদেরকে ইতিবাচক কথা বলি, তাহলে আমাদের পুরো চিন্তাভাবনাই বদলে যেতে পারে। রোহিত মাথা নাড়ল। এখন পরবর্তী পদক্ষেপ হল ধারাবাহিকতা, আশিস বলল। শুধু 1-2 সপ্তাহ অ্যাফার্মেশনস বললে স্থায়ী পরিবর্তন আসবে না, এটিকে একটি অভ্যেসে পরিণত করতে হবে। আমি চেষ্টা করব স্যার, রোহিত বলল। পরের কয়েক সপ্তাহে আশিস তার অ্যাফার্মেশনসকে আরও শক্তিশালী করে তুলল। এখন সে শুধু সাধারণ অ্যাফার্মেশনস বলত না, বরং নির্দিষ্ট অ্যাফার্মেশনস তৈরি করত যা তার জীবনের পরিস্থিতিগুলোর সাথে যুক্ত ছিল। যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতো, সে বলত, আমি আত্মবিশ্বাসের সাথে স্মার্ট সিদ্ধান্ত নিই। যখন কোনো বড় কাজ সামনে আসত, সে বলত, আমি চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য পুরোপুরি যোগ্য। যখনই তার আত্মবিশ্বাস কমে যেত, সে বলত, আমি নিজের ওপর এবং আমার ক্ষমতাগুলোর ওপর বিশ্বাস করি। ধীরে ধীরে তার পুরো মানসিকতা পরিবর্তিত হতে লাগল। এখন সে আগের মতো ছোট ছোট বিষয়ে আতঙ্কিত হতো না। সে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করত এবং তার নেতৃত্ব দক্ষতা আরও বিকশিত হতে লাগল। একদিন ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা ঘোষণা করল যে তাদের একজন নতুন ব্রাঞ্চ ম্যানেজার দরকার।
অনেকেই আবেদন করতে পারত, কিন্তু এতে কঠিন প্রতিযোগিতা ছিল। আশিসের মনে আবার পুরনো চিন্তাগুলো আসতে লাগল। আমি কি এর জন্য প্রস্তুত? কিন্তু তারপর সে তার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করল। সে তার অ্যাফার্মেশনস পুনরাবৃত্তি করল এবং নিজেকে মনে করিয়ে দিল যে যদি সে তার চিন্তাভাবনা পরিবর্তন করে থাকে, তাহলে এখন তাকে তার কাজেও সেই চিন্তাভাবনাকে প্রতিফলিত করতে হবে। পরের দিন সে আবেদন করল। আশিস যখন তার আবেদনপত্র ব্যাংক ব্যবস্থাপনার কাছে পাঠাল, তখন তার ভেতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছিল। একদিকে উত্তেজনা যে সে সাহস দেখিয়েছে, আর অন্যদিকে সেই পুরনো অস্থিরতা যে যদি প্রত্যাখ্যান করা হয়। কিন্তু এবার সে নিজেকে এই সন্দেহে ডুবতে দিতে চায়নি। সে অ্যাফার্মেশনস অনুশীলনকে আলো গভীর করল এবং তার মনে এটা সেট করতে লাগল যে সে এই পদের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিদিন সকালে যখন সে আয়নার সামনে দাঁড়াত, সে নিজেকে বলত, আমি এই পদের জন্য নিখুঁত প্রার্থী। আমার কাছে দক্ষতা, অভিজ্ঞতা এবং সফল হবার মানসিকতা আছে। ধীরে ধীরে তার অবচেতন মন এটিকে সত্য বলে বিশ্বাস করতে লাগল। সে নিজেকে লক্ষ্য করল, তার শারীরিক ভাষা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। তার আচরণ আরও প্রফেশনাল লাগতে লাগল। আর সবচেয়ে বড় পার্থক্য ছিল যে এখন সে দ্বিধায় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিল না, বরং স্পষ্টতার সাথে এগিয়ে যাচ্ছিল। একদিন অফিসে তার মেগার সাথে দেখা হলো, যা HR ডিপার্টমেন্টে ছিল। তারা ক্যাজুয়ালি জিজ্ঞাসা করল, আশিস, আমি শুনলাম তুমি ব্রাঞ্চ ম্যানেজারের জন্য আবেদন করেছ। হ্যাঁ, করেছি। গ্রেট, তুমি তো শক্তিশালী প্রার্থী। তোমার তো পুরো আত্মবিশ্বাস থাকা উচিত। আশিস হাসার চেষ্টা করল, কিন্তু ভিতর থেকে আবার সেই সন্দেহ উঠল, আমি কি সত্যিই শক্তিশালী প্রার্থী? সন্ধ্যায় বাড়ি ফিরে সে আবার বিলিভ ইন ইয়োর সেলফ বইটি খুলল। এবার যে অধ্যায়টি সে পড়ল, সেটি তার চিন্তাভাবনাই বদলে দিল। ড মার্ফি লিখেছিলেন যে বিশ্বাস এবং কর্মের মধ্যে একটি গভীর সংযোগ থাকে। যখন কোনো মানুষ কোনো কিছু অর্জন করার জন্য সন্দেহ করে, তখন তার মন তাকে বোঝানোর জন্য অতিরিক্ত প্রচেষ্টা করে। এটি প্লেসিবো প্রভাবের মতোই। যদি মনকে বিশ্বাস করানো হয় যে কোনো কিছু সত্য, তাহলে শরীরও তার অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। আশিস নিজেকে জিজ্ঞাসা করল, আমি কি নিজেকে আরও বোঝানোর চেষ্টা করছি, নাকি আমি শুধু আমার বিশ্বাসের ওপর ভর করে বসে আছি? কিন্তু যদি সে সত্যিই তার বিশ্বাসকে কর্মে রূপান্তর করতে চায়, তাহলে তাকে আরও সক্রিয়ভাবে আচরণ করতে হবে, যেন সে ইতিমধ্যেই ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছে। পরের দিন থেকে সে একটি নতুন পদ্ধতি গ্রহণ করল। এখন সে তার বর্তমান ভূমিকায় ব্রাঞ্চ ম্যানেজারের মতো ভাবতে শুরু করল। মিটিংগুলোতে সে নিজেকে শুধু একজন কর্মচারী হিসাবে নয়, বরং একজন নেতা হিসাবে উপস্থাপন করতে লাগল। যখনই কোনো জটিল পরিস্থিতি আসত, তখন সেইটিকে সমাধান করার জন্য প্রগতিশীল পদ্ধতি গ্রহণ করত, কোনো সিনিয়রের নির্দেশের অপেক্ষায় না থেকে। ধীরে ধীরে লোকেরাও লক্ষ্য করতে শুরু করল। আশিস, তুমি আজকাল খুব আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিচ্ছ, একজন কর্মচারী বলল। হ্যাঁ, কারণ আমার এখন মনে হচ্ছে যে আমি এর জন্য প্রস্তুত। তারপর আরও একটি বড় চ্যালেঞ্জ এলো। ব্যাংকে একটি গুরুত্বপূর্ণ গ্রাহকের ঋণ আবেদন প্রক্রিয়া আটকে গেছিল। আগে আশিস এই ধরনের ক্ষেত্রে শুধু কাগজপত্র সামলাত এবং সিনিয়রদের সাথে পরামর্শ করত। কিন্তু এবার সে নিজে গবেষণা করল, গ্রাহকের প্রয়োজনগুলো গভীরভাবে বুঝল এবং তার জন্য একটি বিস্তারিত প্রস্তাব তৈরি করল। যখন সেই প্রস্তাব তার সিনিয়রদের সামনে রাখল, তখন তারা কোনো দ্বিধা ছাড়াই এটিকে অনুমোদন করল। এই অভিজ্ঞতা তাকে আরও একটি বড় শিক্ষা দিল। বিশ্বাস শুধু চিন্তা থেকে আসে না, কর্ম থেকে আসে। যখন সে নিজেকে বোঝালো যে সে এই ভূমিকার জন্য প্রস্তুত, তখন তার আচরণও তেমনই হতে লাগল। কিছুদিন পর তার মেগার সাথে আরও একটি সাক্ষাৎ হল। আশিস, তোমার ইন্টারভিউ নির্ধারিত হয়েছে। প্যানেল আগামী সপ্তাহে তোমার মূল্যায়ন করবে, সে জানাল। আশিস 1 সেকেন্ডের জন্য ঘাবড়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলে নিল। আমি ইতিমধ্যেই ব্রাঞ্চ ম্যানেজারের মতো কাজ করছি, আমাকে শুধু তাদের দেখাতে হবে যে আমি অলরেডি জানি। এখন তার প্রস্তুতির পর্যায়ে শুরু হলো। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল যে আমি যদি ব্রাঞ্চ ম্যানেজার হতাম, তাহলে আমি কোন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতাম, আমার কাছে কি সমাধান থাকত। সে তার পুরনো অভিজ্ঞতা বিশ্লেষণ করল, তার অর্জনগুলো নোট করল এবং প্রতিটি জিনিস মনে করল যা থেকে সে নেতৃত্ব দক্ষতা শিখেছিল। ইন্টারভিউয়ের দিন সে আত্মবিশ্বাসের সাথে প্যানেলের সামনে বসল। প্রথম প্রশ্ন ছিল, আশিস, তুমি কেন মনে করো যে তুমি এই ভূমিকার জন্য সেরা প্রার্থী? আগে হয়তো সে এই প্রশ্নের জবাব ভাবতে ইতস্তত করত, কিন্তু এখন সে তার আত্মবিশ্বাসী মানসিকতা তৈরি করেছে, প্রগতিশীল সিদ্ধান্ত নিয়েছে এবং একজন নেতার মতো ভাবতে শুরু করেছে। এই ভূমিকা আমার জন্য শুধু একটি পদোন্নতি নয়, বরং একটি স্বাভাবিক অগ্রগতি। এ প্যানেল তাকে মনোযোগ সহকারে শুনল এবং মুগ্ধ হল। ইন্টারভিউ শেষ হল এবং পরের দিন আশিসকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো। তাকে নতুন ব্রাঞ্চের ম্যানেজার বানানো হলো। যখন সেই খবর শুনল, তখন এক মুহূর্তের জন্য তার বিশ্বাস হল না, কিন্তু তারপর সে নিজেকে বলল, এটা শুধু আমার কঠোর পরিশ্রমের ফল নয়,
বরং আমার বিশ্বাস এবং কর্মের ফল। সে অনুভব করল যে যখন আমরা কোনো কিছুকে পুরোপুরি নিজের বলে মেনে নিই, যখন আমরা শুধু অ্যাফার্মেশনস বলি না বরং সেই বিশ্বাসের সাথে বাঁচি, তখন সবকিছু আমাদের অনুকূলে হতে শুরু করে। এখন তার যাত্রা একটি নতুন মোড়ে ছিল, কিন্তু সে জানত যে ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ আসবে এবং তাকে প্রতিবার তার বিশ্বাসকে কর্মে রূপান্তর করতে হবে। আশিস এখন তার নতুন ভূমিকায় পুরোপুরি মানিয়ে গেছিল, কিন্তু একটি নতুন দায়িত্বের সাথে নতুন চ্যালেঞ্জও আসে। শুরুতে উত্তেজনা ছিল, কিন্তু দিন যত যেতে লাগলো সে অনুভব করল যে ব্রাঞ্চ ম্যানেজার হওয়া কেবল একটি পদবি, বরং একটি মানসিকতা। আগে যখন সে সিদ্ধান্ত নিত তখন শুধু নিজের পারফরম্যান্সের ওপর মনোযোগ দিত, কিন্তু এখন তাকে পুরো টিমের বৃদ্ধি দেখতে হতো। অনেক সময় তার মনে হলো যে সম্ভবত সে এই স্তরের দায়িত্বের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। একদিন যখন ব্যাংকে একটি গুরুতর সমস্যা দেখা দিল, একটা বড় ক্লায়েন্টের ঋণ আবেদন প্রক্রিয়া আটকে গেছিল, তখন আশিসের মনে হলো যে সে আবার সেই আত্মসন্দেহের প্যাটার্নে যাচ্ছে। সে প্রথমে স্বতঃস্ফূর্তভাবে ভাবল যে এই সমস্যাটি সিনিয়রদের সাথে আলোচনা করা উচিত, কিন্তু তারপর তার মনে পড়ল যে এখন সে নিজেই সিনিয়র, তাকে তার দায়িত্ব পালন করতে হবে। সে পরিস্থিতি বিশ্লেষণ করল, তার টিমের সদস্যদের সাথে আলোচনা করল এবং শেষ পর্যন্ত এমন একটি সমাধান বের করল যা শুধু ক্লায়েন্টের জন্য ভালো ছিল, বরং ব্যাংকের নীতিমালার সাথেও সামঞ্জস্যপূর্ণ ছিল। যখন সে সমাধানটি প্রয়োগ করল এবং দেখল যে সবকিছু ঠিকঠাক কাজ করছে, তখন সে একটি উপলব্ধি করল যে সে আগের চেয়ে অনেক বেশি সক্ষম হয়ে উঠেছে। কিন্তু ভয় এবং সন্দেহ তার মধ্যে তখনও বিদ্যমান ছিল। সেই রাতে সে বিলিভ ইন ইয়োর সেলফ বইটি আবার খুলল। এবার যে অধ্যায়টি ছিল সেটি তাকে খুব গভীরভাবে প্রভাবিত করল। ডক্টর মার্ফি দুটি পাখির গল্প বলেছিলেন, দুটি চড়ুই পাখি যারা উড়তে শিখছিল। প্রথম চড়ুই তার বাসার ডালকে শক্তভাবে ধরে রেখেছিল, কারণ তার ভয় ছিল যে যদি সে উঠতে চেষ্টা করে এবং পড়ে যায় তাহলে কি হবে। দ্বিতীয় চড়ুই ভয়কে উপেক্ষা করে সাহস করে প্রথমবার তার ডানা মেলল। সে উঠতে চেষ্টা করল, কয়েকবার নিচে পড়ল, কিন্তু প্রতিবার সে তার ভিতরের ভয়কে ছেড়ে এগিয়ে যেতে থাকল। ধীরে ধীরে সে এমন উচ্চতায় পৌঁছাল যেখানে প্রথম চড়ুই শুধু স্বপ্ন দেখতে পারত। আশিসের মনে হল যে এই গল্পটি তার জন্যই লেখা হয়েছিল। সে নিজেকে প্রশ্ন করল, সে কি প্রথম চড়ুইয়ের মতো তার পুরনো আরামদায়ক অঞ্চলের সঙ্গে লেগে আছে? সে ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল, বিশ্বাস এবং অ্যাফার্মেশনসের সাথে এগিয়ে গিয়েছিল। কিন্তু এখন কি? সে কি তার সন্দেহগুলোকে ছেড়ে আরও উঠতে প্রস্তুত? সে পরের দিন থেকে তার পদ্ধতি পরিবর্তন করল। এখন সে শুধু তার ভূমিকা পরিচালনা করছিল না, বরং সক্রিয়ভাবে শিখছিল। সে তার দলের সদস্যদের সাথে আলোচনা শুরু করল, তাদের চ্যালেঞ্জগুলো বুঝল এবং এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করল যেখানে প্রত্যেকে খোলাখুলিভাবে তাদের কথা বলতে পারে। যখনই কোনো সমস্যা আসত তখন সে সেটিকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মোকাবেলা না করে নতুন উপায়গুলো অনুসন্ধান করত। ধীরে ধীরে তার দলও তার শক্তিকে শোষণ করতে শুরু করল। তারপর একদিন ব্যাংকের আঞ্চলিক প্রধানের ফোন এলো, আশিস, আগামী মাসে তোমাকে একটি নতুন ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটি আমাদের কম পারফর্ম করা ব্রাঞ্চগুলির মধ্যে একটি, এবং আমাদের মনে হয় যে তুমি এটিকে ঘুরিয়ে দিতে পারবে। আগে যদি সে এই সুযোগ পেত তাহলে হয়তো তার মনে ভয় আসত যে সে কি এত বড় দায়িত্ব নিতে পারবে, কিন্তু এখন তার মানসিকতা পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমি পুরো চেষ্টা করব যাতে ব্রাঞ্চকে আরও ভালো করতে পারি। নতুন ব্রাঞ্চে আসার পরেই সে বুঝতে পারল যে এই কাজটি সহজ হবে না। সেখানকার কর্মচারীরা অনুপ্রাণিত ছিল না, গ্রাহকদের বিশ্বাস কিছুটা কমে গিয়েছিল এবং সামগ্রিক কাজের সংস্কৃতিও কিছুটা নেতিবাচক ছিল। কিন্তু আশিস এখন পরিবর্তনকে ভয় পাওয়ার মতো ছিল না। সে তার দলকে একত্রিত করল এবং তাদের শুধু একটি প্রশ্ন জিজ্ঞাসা করল যে যদি আমরা চাই যে এই ব্রাঞ্চ সফল হোক তাহলে আমাদের প্রথমে কি পরিবর্তন করতে হবে। প্রথমে তো লোকজন ইতস্তত করছিল, কিন্তু ধীরে ধীরে ধারণাগুলো আসতে লাগল। কেউ বলল যে গ্রাহক সেবা উন্নত করতে হবে, কেউ বলল যে অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকে সরল করা জরুরি। আশিস সবার কথা শুনল এবং তারপর একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে সবার সাথে মিলে একটি নতুন কাজের সংস্কৃতি তৈরি করবে যেখানে প্রত্যেকে নিজের ওপর বিশ্বাস করবে এবং সেরা পারফরম্যান্স দেবে। সে তার দলে সেই একই বিশ্বাস ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করল যা সে নিজে শিখেছিল। সে একটি সহজ অনুশীলন শুরু করল। প্রতিদিন সকালে দলের সদস্যরা তাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং শক্তিগুলো উচ্চস্বরে বলত। এটি শুরুতে অদ্ভুত লাগলেও কিছু সপ্তাহের মধ্যে দলের আত্মবিশ্বাসের স্তর বাড়তে লাগল। সেই লোকজন যারা আগে শুধু নির্দেশের অপেক্ষায় থাকত এখন নিজে থেকেই উদ্যোগ নিতে শুরু করল। ধীরে ধীরে ফলাফল আসতে লাগল, গ্রাহক সেবার রেটিং উন্নত হতে লাগল, ব্রাঞ্চে পদচারণা বাড়তে লাগল এবং যে ব্রাঞ্চটি একসময় কম পারফর্ম করছিল সেটি এখন ব্যাংকের সেরা পারফর্ম করা ব্রাঞ্চগুলির মধ্যে একটিতে পরিণত হল। একদিন যখন আশিস তার ব্রাঞ্চের বাইরে দাঁড়িয়েছিল সে নিজেকে সেই প্রথম চড়ুইয়ের মতো দেখতে পেল। সে যে আগে তার পুরনো ব্রাঞ্চের আরামদায়ক অঞ্চলে ছিল, কিন্তু এখন সে নিজেকে চ্যালেঞ্জ করে কিছু বড় অর্জন করেছে। সে বুঝতে পেরেছিল যে বৃদ্ধির আসল অর্থ কেবল পদ অর্জন করা নয়,
বরং নিজেকে নতুন স্তরে ঠেলে দেওয়া। সে তার বইটি আবার খুলল এবং যে শেষ লাইনটি পড়ল সেটি তাকে ভিতর থেকে অনুপ্রাণিত করল। নিজের প্রতি বিশ্বাস জন্মগত একটি প্রাকৃতিক উপহার, এমন শক্তি হয়ে ওঠে যা প্রতিকূলতাকে জয় করে এবং একজন ব্যক্তিকে সফলতার দিকে চালিত করে। এখন আশিস জানত যে তার যাত্রা এখানেই শেষ হয়নি, বরং এটি কেবল একটি নতুন উড়ানের শুরু ছিল। আশিস এখন অনুভব করতে পারছিল যে তার বৃদ্ধি শুধু একজন ব্যাংক ম্যানেজার হিসেবে হচ্ছে না, বরং তার চিন্তাভাবনাও পুরোপুরি পরিবর্তিত হচ্ছে। আগে সে নিজেকে একজন মধ্যম ব্যবস্থাপনার কর্মচারী মনে করত, যার দায়িত্ব ছিল শুধু অপারেশন সামলানো। কিন্তু এখন তার মনে হতে লাগল যে নেতৃত্বের আসল মানে কি, এটি শুধু সিস্টেম এবং মানুষকে পরিচালনা করা নয়, বরং নিজের চিন্তাভাবনাকে সেই স্তরে নিয়ে যাওয়া যেখানে বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা না হয়। নতুন ব্রাঞ্চকে সফল করার পর ব্যাংকের উচ্চ ব্যবস্থাপনার নজর এখন আশিসের ওপর ছিল। সে শুধু একটি কম পারফর্ম করা ব্রাঞ্চকে ঘুরিয়ে দেয়নি, বরং সেখানকার কর্মচারীদের মানসিকতাও পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু তার জন্য সবচেয়ে বড় শিক্ষা ছিল যে সে তার অবচেতন শক্তিকে প্রথমবার পুরোপুরি কাজে লাগিয়েছিল। সে তার সন্দেহগুলোকে পেছনে ফেলে নিজেকে সেই স্তরে দেখতে লাগল যেখানে সে আগে কখনো ভাবতেও পারত না। একদিন ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আরও একটি ফোন এলো। এবার একটি নতুন চ্যালেঞ্জ ছিল, একটি সম্পূর্ণ নতুন ব্র্যান্ড স্থাপন করার সুযোগ। এটি আগে বিদ্যমান ব্রাঞ্চগুলোকে সামলানোর চেয়েও বড় কাজ ছিল, কারণ এখানে সবকিছু শূন্য থেকে শুরু করতে হতো। প্রথমে আশিসের মনে হলো যে প্রভাবলি সে এই প্রজেক্টের জন্য প্রস্তুত নয়, কিন্তু তারপর সে নিজেকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করল যা সে তার আগের যাত্রায় শিখেছিল, আমি কি আমার অবচেতন মনকে সীমাবদ্ধ করছি? সে তার ভিতরের ভয়কে চিনতে পারল এবং তাকে পেছনে ফেলার সিদ্ধান্ত নিল। সেই নতুন ব্রাঞ্চ স্থাপনের জন্য পুরো কৌশল তৈরি করল। সবার আগে সে তার অবচেতন মনকে ইতিবাচক অ্যাফার্মেশনস দিয়ে ভরতে শুরু করল। আমি একজন সফল নেতা, আমি একটি উচ্চ পারফর্ম করা দল তৈরি করতে পারি, আমাকে এই চ্যালেঞ্জের জন্য বেছে নেওয়া হয়েছে কারণ আমি এর জন্য সক্ষম। প্রথমে এটি কেবল শব্দ মনে হলেও যখন সে দিনের পর দিনগুলি রিপিট করতে শুরু করল, তখন তার ভিতরে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আসতে লাগল। তারপর সে তার দল তৈরি করল। সে কর্মচারীদের শুধু তার দক্ষতার ভিত্তিতে বেছে নেয়নি, বরং এমন লোকদের নিয়েছিল যাদের মানসিকতা বৃদ্ধি ভিত্তিক ছিল। সে এমন একটি পরিবেশ তৈরি করল যেখানে প্রত্যেকে উৎসাহিত বোধ করে এবং যেখানে ঝুঁকি নামাকে নেতিবাচক হিসেবে দেখা হয় না, বরং একটি শেখার প্রক্রিয়া হিসেবে বোঝা হয়। সে তার দলকে বোঝালো যে ব্যবসা বা ব্যাংকিং শুধু নাম্বারের খেলা নয়, বরং এটি একটি মানসিকতা। যদি আমরা অভ্যন্তরীণভাবে বিশ্বাস করি যে আমরা সফলতা অর্জন করতে পারি, তাহলে বাইরের ফলাফলও স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। যখন নতুন ব্রাঞ্চ চালু হলো, তখন প্রথম কয়েক মাস খুবই চ্যালেঞ্জিং ছিল। গ্রাহকরা আসছিল কিন্তু রূপান্তর হার কম ছিল, কর্মচারীদের শক্তি বেশি ছিল কিন্তু ফলাফল ধীর ছিল। আশিসের অনেক সময় সন্দেহ হতো, কিন্তু সে আবার তার অবচেতন বিশ্বাস ব্যবস্থাকে আঁকৃত করল। সে নিজেকে বলল যে প্রতিটি সফল ব্যবসা প্রাথমিকভাবে ধীর গতিতে চলে, কিন্তু যদি বিশ্বাস শক্তিশালী হয় তাহলে দ্রুত বৃদ্ধি আসতে পারে। সে একটি নতুন কৌশল অবলম্বন করল, অবচেতন মনকে সরাসরি ব্যবসায়িক কার্যক্রমে কিভাবে ব্যবহার করা যায়। সে তার দলের সাথে একটি দৈনিক আচার শুরু করল, যেখানে প্রত্যেক কর্মচারী সকালে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে কল্পনা করত যে ব্রাঞ্চ পূর্ণ ক্ষমতায় কাজ করছে, গ্রাহকরা খুশি এবং রাজস্ব বেশি। এটি কেবল একটি মানসিক অনুশীলন ছিল না, বরং একটি বৈজ্ঞানিক প্রমাণিত কৌশল ছিল যার মাধ্যমে অবচেতন মনকে প্রোগ্রাম করা যেতে পারত। ধীরে ধীরে ব্রাঞ্চে পরিবর্তন আসতে লাগলো, গ্রাহকের সংখ্যা বাড়তে লাগলো, কর্মচারীরা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী লাগতে লাগলো এবং সামগ্রিক পরিবেশ একটি সফল ব্যবসার মতো হয়ে উঠল। একদিন যখন একটি বড় কর্পোরেট ক্লায়েন্ট তাদের ব্রাঞ্চে একটা মাল্টি-কোটি টাকার চুক্তি চূড়ান্ত করল, তখন আশিসের মনে হলো যে এটি কেবল কঠোর পরিশ্রমের ফল ছিল না, বরং এটি অবচেতন শক্তিরও জাদু ছিল। এখন সে তার অবচেতন মনকে আরও অনুসন্ধান করতে শুরু করল। সে ভাবল যে যদি তার বিশ্বাস ব্যবস্থা এত বড় পরিবর্তন আনতে পারে, তাহলে সে কি এর থেকেও বড় কিছু করতে পারে। সে কি শুধু একজন ব্যাংকার হয়ে থাকবে, নাকি সে তার উদ্যোক্তা স্বপ্নগুলোকে অনুসরণ করতে পারে? একদিন তার এক পুরনো বন্ধু বিকাশের সাথে দেখা হলো। বিকাশ আগে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত, কিন্তু এখন সে তার নিজস্ব ফিনটেক স্টার্টআপ শুরু করেছে। সে আশিসকে জানালো যে কিভাবে সে কর্পোরেট চাকরি ছেড়ে তার নিজস্ব কোম্পানি তৈরি করেছে এবং কিভাবে সে তার অবচেতন শক্তিকে ব্যবহার করে তার ব্যবসাকে স্কেল করেছে। আশিসের মনে হলো যে এই কথোপকথনটি তার জন্য একটি সংকেত ছিল। সে নিজেকে কখনো ব্যবসায়ী হিসাবে দেখেনি, কিন্তু এখন তার মনে হতে লাগল যে যদি সে নিজের ওপর বিশ্বাস করতে পারে, তাহলে কোনো পথই কঠিন নয়। সে নিজেকে একটি প্রতিশ্রুতি দিল যে সে শুধু একজন কর্মচারী মানসিকতায় থাকবে না, বরং একজন ম্যানেজার বা একজন স্বপ্নদর্শী নেতার হয়ে উঠেছিল। সে তার অবচেতন মনকে পুরোপুরি প্রশিক্ষণ দিয়েছিল যে এখন তার জন্য কোনো চ্যালেঞ্জই অসম্ভব ছিল না। সে জানত যে ব্যবসায় সাফল্য শুধু বাহ্যিক কৌশল থেকে আসে না, বরং সবার আগে আভ্যন্তরীণ বিশ্বাস ব্যবস্থা শক্তিশালী হওয়া উচিত। সে তার বইয়ের সেই একই লাইন আবার পড়ল,
ইতিবাচক আত্মবিশ্বাস গড়ে তোলা কেবল ব্যক্তিগত বিকাশের জন্যই প্রয়োজনীয় নয়, বরং ব্যবসায়িক অর্জনের জন্য একটি চালিকা শক্তিও হতে পারে। এখন সে জানত যে তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আশিস এখন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে তার চিন্তাভাবনা পুরোপুরি পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে শুধু একজন ব্যাংক ম্যানেজার ছিল না, বরং এমন একজন মানুষ হয়ে উঠেছিল যে তার অবচেতন মনের শক্তিকে পুরোপুরি বুঝতে পেরেছিল। সে তার কাজে যে সাফল্য অর্জন করেছিল তা শুধু ব্যাংকিং কৌশলগুলোর কারণে ছিল না, বরং তার ভিতরের গভীর বিশ্বাস ব্যবস্থা তাকে সেখানে নিয়ে গিয়েছিল। এখন তার সামনে একটি বড় প্রশ্ন ছিল, সে কি তার পুরো জীবন শুধু একজন উচ্চস্তরের ব্যাংকার হিসাবে কাটাতে চায়, নাকি সে তার সম্পূর্ণ সম্ভাবনাকে অন্বেষণ করবে? ব্যাংকের নতুন ব্রাঞ্চ তো সফল হয়ে গিয়েছিল, কিন্তু তার ভিতরে এখন একটি নতুন অস্থিরতা ছিল। সে দেখেছে যে তার অবচেতন মনের শক্তি দিয়ে কত কিছু পরিবর্তন করা যায়। তাহলে কেন সে এর চেয়েও বড় কিছু করবে না? একদিন সে একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে তার চাকরি থেকে পদত্যাগ করল। এই সিদ্ধান্ত সহজ ছিল না, কারণ সে একটি স্থিতিশীল কর্মজীবনে ছিল, ভালো বেতন ছিল এবং একটি প্রতিশ্রুতিমূলক ভবিষ্যৎ ছিল। সে নিজেকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করল, যা সে অনেকবার করেছিল, আমি কি ভয়ের কারণে পিছিয়ে যাচ্ছি, নাকি আমি আমার অবচেতন মনের শক্তির উপর ভরসা করে এগিয়ে যেতে পারি? সে তার বন্ধু বিকাশের ফিনটেক স্টার্টআপে অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিল। এটি একটি বড় ঝুঁকি ছিল, কিন্তু এখন সে জানত যে সাফল্য শুধু বাহ্যিক কারণগুলোর উপর নির্ভর করে না, বরং আভ্যন্তরীণ বিশ্বাস ব্যবস্থা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সে তার পুরো শক্তি স্টার্টআপে লাগিয়ে দিল। সে যে নেতৃত্ব এবং ব্যবসায়িক কৌশল দক্ষতা ব্যাংকে শিখেছিল সেগুলো এখানে প্রয়োগ করল। সে সেই একই ধারণা ব্যবহার করল যা সে অ্যাফার্মেশনস এবং অবচেতন মন সম্পর্কে শিখেছিল। আমরা যা ভাবি সেটাই সত্য হয়। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। তহবিলের সমস্যা ছিল, গ্রাহক পাওয়া কঠিন ছিল এবং অনেক সময় এমন মনে হয়েছিল যে সম্ভবত সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে সেটাই করল যা সে সব সময় করেছে, তার অবচেতন মনকে প্রশিক্ষণ দিল যাতে সে ব্যর্থতাকে গ্রহণ না করে। সে প্রতি রাতে নিজের সাথে অ্যাফার্মেশনস পুনরাবৃত্তি করল। আমাদের ব্যবসা সফল হবে, আমাদের কাছে অসীম সম্ভাবনা আছে, আমরা প্রতিটি চ্যালেঞ্জকে পার করতে পারি। ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হতে লাগল। স্টার্টআপটি গতি পেতে শুরু করল, বিনিয়োগকারীরা আগ্রহ দেখালো এবং কিছু বড় গ্রাহক বোর্ডে এলো। আশিসের মনে হল যে এই সব কিছু শুধু ভাগ্য বা কঠোর পরিশ্রমের ফল ছিল না, বরং এটি তার বিশ্বাস ব্যবস্থার শক্তি ছিল। সে তার অবচেতন মনকে যত বেশি বিশ্বাস করল, তত বেশি সাফল্য তার দিকে আকৃষ্ট হল। 1 বছর পর তাদের ফিনটেক স্টার্টআপ পুরো দেশে পরিচিতি লাভ করল। ব্যাংকিং এবং ফিন্যান্সের জগতে তাদের কোম্পানির নাম হতে লাগল। আশিস এখন শুধু একজন ব্যাংকার ছিল না, বরং একজন উদ্যোক্তা হয়ে উঠেছিল যে তার অবচেতন মনের শক্তি দিয়ে তার পুরো জীবন পরিবর্তন করে দিয়েছিল। এখন যখন সে পিছন ফিরে দেখত, তখন তার বিশ্বাস হতো না যে সে সেই একই মানুষ ছিল যে একসময় নিজের উপর সন্দেহ করত। কিন্তু সে শিখেছিল যে বিশ্বের সবচেয়ে বড় শক্তি আপনার নিজের বিশ্বাস ব্যবস্থার মধ্যে থাকে। যদি আপনি নিজের উপর বিশ্বাস করতে পারেন, তাহলে কিছুই অসম্ভব নয়। এখন সে নিজেও একটি বই লেখার কথা ভাবছিল, বিলিভ ইন ইয়োর সেলফ, মাই জার্নি ফ্রম আ ব্যাংকার টু অ্যান এন্টারপ্রেনার। সে ভাবল যে যদি তার গল্প দিয়ে অন্য কারো জীবন পরিবর্তন হতে পারে, তাহলে এর চেয়ে বড় আর কিচ্ছু হবে না। সে তার ডায়েরিতে শেষ শব্দগুলো লিখল, সাফল্যের শুরু বাইরে থেকে হয় না, বরং ভিতর থেকে হয়। যখন আপনি আপনার অবচেতন মনকে প্রশিক্ষণ দেন, তখন পুরো বিশ্ব আপনার অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে। এখন আশিস জানত যে তার যাত্রা এখানে শেষ হয়নি, বরং এটি তো কেবল একটি নতুন শুরু ছিল। আশিসের গল্প এই কথার প্রমাণ ছিল যে আসল পরিবর্তন বাইরে নয়, বরং ভিতর থেকে শুরু হয়। সে তার ভয়ে, সন্দেহ এবং সীমাবদ্ধতাগুলোকে পিছনে ফেলে একটি নতুন জীবন তৈরি করল, যা শুধু একজন ব্যাংকার হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে শিখেছিল যে সাফল্য শুধু কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা থেকে আসে না, বরং সবার আগে নিজের ওপর অটল বিশ্বাস থাকা জরুরি। সে অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন এবং অবচেতন মনের শক্তিকে শুধু তার কর্মজীবনে নয়, বরং তার পুরো চিন্তাভাবনাতেও একীভূত করেছিল। এক সময় ছিল যখন সে তার ক্ষমতা নিয়ে সন্দেহ করত, কিন্তু এখন সে নিজেই অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তার ফিনটেক স্টার্টআপ এখন একটি সফল কোম্পানি ছিল, কিন্তু সবচেয়ে বড় সাফল্য ছিল যে সে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। সেটি বুঝেছিল যে যদি একজন মানুষ তার অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করতে পারে, তাহলে কিছুই অসম্ভব নয়। এখন সে তার পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল, অন্যদেরও এটি শিখতে সাহায্য করা।
সে তার অভিজ্ঞতাগুলোকে একটি বইয়ে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিল, যাতে আরও অনেকে তাদের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে তাদের সম্পূর্ণ সম্ভাবনাকে উন্মোচন করতে পারে। সে তার ডায়েরিতে শেষ শব্দগুলো লিখল, আমাদের বাইরের পরিস্থিতিগুলো আমাদেরকে থামায় না, বরং আমাদের নিজের উপর সন্দেহ আমাদের পিছিয়ে রাখে। যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন, তখন বিশ্বও আপনার উপর বিশ্বাস করতে শুরু করেন। তো ফ্রেন্ডস, এটি ছিল আজকের বইয়ের সারসংক্ষেপ। কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন, এবং শেষ পর্যন্ত সারসংক্ষেপটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ।